নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। আজ তোমাদের একটি ভয়ঙ্কর ভূতের গল্প শোনাতে চলেছি। গল্পের নাম ভুতুড়ে, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। আগেই বলে রাখছি, শুনে কিন্তু বেশ ভয় লাগতে পারে। শুরু করছি আজকের গল্প ভুতুড়ে। আমি যতই বলি ভূত নেই, ওসব স্রেফ গাঁজার কলকে। কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মোটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা। একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত, আমার কাছে এসেই দেখুক না বাছাধন, আমি নিজেই তার ঘাড় মোটকে দেব। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে। যেদিন আম গাছে এক ঠ্যাং আর দূরের তাল গাছের মাথায় আর এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে, সেদিন আর চেঁ ভ্যা করতে হবে না, বুঝলি? এখন ঘুঘু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নওগাঁ ব্র্যান্ড শিখে তুলে রাখ, আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেষ্টা বললে, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে, তাই বলে তুই এমন ষণ্ডের মতো চেঁচাবি? এর মানে কি? কেষ্টা রাগে ভোঁ ভোঁ করতে করতে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে তার হাত চেপে ধরলে। বললে, আহা, চটছিস কেন? সবাই তো পেলা হতভাগার মতো নাস্তিক নয়। আমি নিজে বলছি, স্বচক্ষে ভূত দেখেছি আমি। সত্যি? কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল। আমি বললাম, বাজে বাজে, তবে শোনো, শুনে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করো। কিন্তু কেষ্টা, তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি, বড্ড খিদে পেয়েছে। এমনিতে কেষ্টা হাড় কেপ্পন, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, সব সময় পরের ওপর নির্ভর করার তালে আছে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপির সিঙাড়া আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলোর অর্ধেকের ওপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বললে, তবে শোনো। শুরু হলো বাঞ্ছার গল্প। বছর 3 আগের কথা। ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে, খাসা জায়গা। যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম। বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ির হরিশালদার এক বর্ষার রাত্রিতে পটল তুলল। লোকটা যত দিন বেঁচে ছিল, গ্রাম শুদ্ধ লোকের হাড় মাংস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। বাজখাই গলা, খিটখিটে মেজাজ। বাড়িতে কাক বসলে হার্ট ফেল করত। বেড়ালে কুকুরে পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। বউটা আগেই মরেছিল। ছেলেটা কোথায় জব্বলপুরে না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল। বাড়িতে বুড়ো একা থাকতো। তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেইটাই পাহারা দিত। তা এমন এক বিতিকিচ্ছিরি লোক যে বিতিকিচ্ছিরি সময় মারা যাবে, তাতে সন্দেহ কি? সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি। এমন সময় ডাক এলো, মোড়া পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম, ওসব পুরনো গল্প, পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে।
বাঞ্ছা ভ্রুকুটি করে বললে, আরে আগে শুন না বাপু, পরে যত খুশি বকর বকর করিস। কেষ্টা বললে, ঠিক। তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামুন হলে নির্ঘাত ভস্য করে ফেলতো আমাকে। বাঞ্ছা বলে চলল, কি আর করি, বেরুতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো কোনো কাজের কথা নয়। যতই খিটখিটে বদখত লোক হোক না কেন, মানুষ হিসাবে একটা কর্তব্য আছে তো। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি। কেউ কাঁপা গলায় বলেছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান কটকট করছে। কাজেই আমাদের 4 জনকেই কাঁধ দিতে হলো। দুজনের 2 হাতে 2টো লণ্ঠন ঝুলতে ঝুলতে চললো, আর কাঁধে দুলতে দুলতে চললো মরা। মুকুটচেদের নরেশ আক্ষেপ করে বললে, চ্যান্তে বুড়ো যা দিয়ে মেরেছে, মরেও একখানা খেল দেখিয়ে গেল। কি আর করা যাবে, উপায় তো নেই। সেই টিপি টিপি বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারদিকে কালির মতো অন্ধকার, গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানর মতো মাথা নাড়ছে। বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লেগে যাচ্ছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা। বৃষ্টির ছাটে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি। পা পিছলে যেতে চাইছে। ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপসা লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে। বলো হরি, হরি বল। চেঁচাতে চেঁচাতে চললাম আমরা 4 জনে। কাঁধের ওপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটি মিটি হাসছে হাড় জ্বালানো লোকটা। মনে মনে অভিসম্পাত করতে করতে আমরা এগিয়ে চললাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা 4 জনই নই, পাড়ার 2টো বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না, তাই তারা কুড়ুল কাঁধে আসছিল পিছনে পিছনে কাঠ কেটে আনবে। সে যাই হোক, শ্মশানে তো পৌঁছানো গেল। শ্মশান ঠিক গায়ের নিচে নয়, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়ি ঘর কিচ্ছু নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাবলার বন। সেখানে একখানা টিনের চালা ঘর। অবশ্য তার চারদিকে তার দেয়াল ফেয়ালের কোনো বালাই নেই, একেবারে ফাঁকা। এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। মস্ত সিঁড়ি, প্রায় 15 বৈঠে। এখন বর্ষার জলে 3-4 খানা মাত্র জেগে রয়েছে। ভাঙাচোরা অবস্থা, যেখানে সেখানে বড় বড় ফাটল, ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম, এমন ভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবানো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রাও হবে, তাছাড়া এ সুবিধাও আছে যে কাউকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না। মোড়া নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো যাবে। বসে বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি। এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের। ভূত নয় তো। লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটার উপরে। কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা। শেয়ালে টেয়ালে এসে টেনে না নেয় সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ ভীতু স্বরে নরেশ বললে, মরাটা একটু নড়লো না? আমরা বললাম, দেখ তোর চোখের ভুল। খানিক পরে আবার পটলা বললে, মরাটা সত্যি কিন্তু নড়ে উঠেছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু,
যেমন বুকের ছাতি তেমনি বেপরোয়া। কানু আশ্বাস দিয়ে বললে, ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে। আবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমার সমস্ত শরীর যেন ঝাঁকুনি খেয়ে গেল। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। ও কি, ও কি! আমি, নরেশ আর পটলা একসঙ্গেই আর্তনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে উঠল, ধমক দিয়ে বলল, তুই তোর ভিতর ডিম সব পেছল সিঁড়ি, তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে। দাঁড়া, আমি তুলে নিয়ে আসি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিলে, কিন্তু কি সাংঘাতিক! কানুর টানকে অস্বীকার করেও মরাটা আরো নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটাকে জাপটে ধরলে, কিন্তু আশ্চর্য, কানু রাখতে পারলে না। দু ধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার। এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল, ওরে ওরে, তোরা ছুটে আয়, মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। ততক্ষণে বুকে আমাদের আর বল নেই। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দাও। কানু বললে, পাচ্ছি না। আমরা ছুটে গেলাম, চেপে ধরলাম কানুকে। তারপরে যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে আমার চুল খাড়া হয়ে ওঠে। ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি! বাপরে বাপ! একদিকে আমরা চারজন, অন্যদিকে মরা এক। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল, তারপর এসে পৌঁছলো বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই। এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে গঙ্গার অতল জলে। সেখানে আশ্চর্য এক ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞানগম্বি যেন লোপ পেয়ে গেছে আমাদের। একটা আচ্ছন্নতার ঘোরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টাগ অফ ওয়ার চালিয়ে চলেছি আমরা। অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক। আর সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো সে ক্ষমতা আমাদের নেই। কানু মরাকে ছাড়তে পারছে না, আর আমরা ছাড়তে পারছি না কানুকে। যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। বুক জল পর্যন্ত গলা যখন ডুবে গেছে, আর দেরি নেই মৃত্যুর। চারদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ। গঙ্গার অতল জল, সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ। এই মরাটা ধারে দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সমস্বরে আর্তনাদ করে উঠলাম। ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়লো। ছিলাম 4 জন, হলাম 6 জন। পূর্ণোদ্যমে চলতে লাগলো সে অমানসিক টাগ অফ ওয়ার। তারপর বাঞ্ছা আকুল স্বরে প্রশ্ন করলো। তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগলো। তখনও তার প্রচন্ড টান আছে বটে, কিন্তু তার সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল থেকে বুক জলে, সেখান থেকে কোমর জলে, সেখান থেকে হাঁটু জলে। তারপর
ওদিকে টানটা ছড়াং করে ছেড়ে গেল, সঙ্গে সঙ্গে একেবারে ছিটকে এলো ওপরে, আর আমরা 6 জন হুড়মুড় করে ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়ে গেলাম। আর ফুস, ঠিক তৎক্ষণাৎ ঘাটের ওপর জলের মধ্যে দেখা দিলে মাঞ্ছা থামলো। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলাম, কি ভেসে উঠলো? ধীরে সুস্থে বাঞ্ছা বললে, আর কি, তাই 1.5 মণ। কি 1.5 মণ? আকুল স্বরে কেষ্ট প্রশ্ন করলে। আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ, সেই বেটাই। আমি হো হো করে হেসে উঠলাম। কেষ্টা তড়াক করে লাফিয়ে উঠলো, মিথ্যেবাদী জোচ্চার। মাঞ্ছা বললে, হতে পারি, কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেষ্টা, ভূতের জয় জয়কার হোক তোর। নিরুত্তরে কেষ্টা হনন করে নেমে গেল রাস্তায়। কি কেমন লাগলো? ভয় পেলে কি কেউ? কমেন্ট করে জানিও কিন্তু। তাছাড়া লাইক ও শেয়ার করতেও ভুলো না যেন। আর বেল আইকন অবশ্যই অল করে দিও সবাই। আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন গল্পের সাথে। টাটা।